আমার একটা ছোট্ট ডাউট ছিল, মানে আপনি কি এটা বললেন যে ওই 47-এর পর যখন ওই ভাগটা মানে ডিভিশনটা এসে যাচ্ছে, একটা বাঙালি হিন্দুর সাহিত্য চলছে, একটা বাঙালি মুসলিমের সাহিত্য চলছে, তার জন্য কি কোথাও না কোথাও ওই কালেকটিভ যে হিস্ট্রি কথাটা বলছেন ওটা কি হারিয়ে যাচ্ছে না উঠে আসছে না, মানে পয়েন্টটা একটু যদি ক্ল্যারিফাই করতেন। মানে উঠে আসছে না বলতে, ধরুন আমি আপনাকে একটা উদাহরণ দিই, হ্যাঁ, সেটা হচ্ছে যে মানে আমি নাম নিচ্ছি, মানে অনেক রকম নাম নেওয়া যায়, যে অমুকের লেখা ওকে পড়ে না, বা তমুকের লেখা ওকে পড়ে না, এই জাতীয় একটা ব্যাপার তো থাকেই। কিন্তু কোথাও, হ্যাঁ, মানে আমাদের মানে কম বেশি আমরা তো সবাই নিজেদেরকে প্রগতিশীল বা এই জাতীয় একটা কিছু ভাবি, গণতান্ত্রিক চিন্তা ভাবনা বা মুক্তি মনা এই জাতীয় ভাবি। যে আমার মনে হয় যে কোথাও একটা মানে আমাদের নিজেদের মধ্যে একটা মানে অসম্পূর্ণ একটা ব্যাপার থাকছে। যে এই যে এতক্ষণ যে মানে আলোচনাগুলো করলাম, যে কাকে রেফার করছি বা কোন টেক্সটের টান নিয়ে আসছে আলোচনায়, কোন লেখকের কথা মনে করছে, কোন অঞ্চলের কথা মনে করছে, যে এইটাতে না একটা কোথাও একটা ফাঁক থেকে যায়। এবং ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কথা বলি, যে আমরা নিজেরাও যে অনেক ক্ষেত্রে মানে একচোখাবেই করছি, বা আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গিটাও যে আংশিক, এই এই 47-এর ঘটনার মতো না, এটা আর অন্য কোনো ঘটনা এত পরিষ্কার করে তুলে ধরে না। ধরুন মানে বাংলা বানান নিয়ে একটা ওই ইয়েতে মানে পূর্ব পাকিস্তানে মানে এক দল মানে ইয়ে হয়েছিল, ওই ডিরেক্টরেট মানে যেটা ওই জাতীয় মানে সুপারিশ এসেছিল বাংলা বানান কিভাবে বদলানো হবে ইয়ে হবে। তো তার মধ্যে একটা মানে দূরভিসন্ধিও ছিল যে বাংলা ভাষাটাকে কিভাবে চাপিয়ে দেওয়া যায়, কারণ তখন ওই ভাষা আন্দোলন চলছে। আবার কিছু কিছু মানে মেজার আমি এগুলো পড়ে দেখেছি, মানে সত্যিকারের ভালো মেজার, কিন্তু যেমন ধরুন আমাদের ইয়েতে 3টে সময় ব্যবহার করেছে, অন্তঃস্ব, তালবস্য, মূর্ধন্যস্ব। আপনি মুখে যখন বলছেন তৎসম শব্দ বাদ দিলে বাংলাতে কিন্তু তালবস্য ছাড়া অন্য কোনো শব্দ হয় না। এটা জানেন হয়তো অনেকেই, মানে আমরা সকাল দন্তেস্ব দিয়ে লিখি, কিন্তু স বলে উচ্চারণ করি, একমাত্র যেটা ওই স্নান বা এই জাতীয় সংস্কৃত দিয়ে তৎসম শব্দে এই এর ব্যবহারটা থাকে, মূর্ধন্য ব্যবহারটাও থাকে। তা ওরা কিছু বিদেশি শব্দে থাকে। তো ওরা একটা প্রস্তাব দিয়েছিল যে বিদেশি শব্দ না হলে বাকি সব জায়গাতে তালবস্য করে দিতে হবে, এরকম করে অন্যান্য অনেক। এবার এইটা তো ধরুন মানে আমার ব্যক্তিগতভাবে খারাপ লাগছে যে ওই যে যে প্রসঙ্গটা এলো যে বানানের একটা ইয়ে ইকুয়ালাইজেশন, সেই ক্ষেত্রে তো এটা কাজে লাগতে পারত। কিন্তু তার মধ্যে এতটাই ধর্মীয় রাজনীতি, এতটাই রাষ্ট্রের রাজনীতি, যে ওইটাকে আর সেভাবে মানে ওটাকে আর লিঙ্গুইস্টিক কোনটা আর কোনটা ধর্মীয় ওইটাকে আর তখন বলা যাচ্ছে। তেমনি আমাদের আমাদের ক্ষেত্রে, পশ্চিমবাংলার ক্ষেত্রে যে সংস্কৃতের সঙ্গে বাংলার যে সম্পর্ক, এটা কোথায় মানে মানে ধর্ম কোথায় শেষ আর ভাষা কোথায় শুরু, এটা তো বলা কঠিন। অথচ মানে এই পরপ্রসার শাস্ত্রী থেকে শুরু করে মানে নব্য ব্যাকরণবিদ যাদেরকে বলতো, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ইত্যাদি, এরা বহু বছর আগেই ভুলে গেছে যে সেই 19 শতকের একেবারে গোড়ার দিকে যে সংস্কৃত থেকে বাংলা একটা আলাদা ব্যাকরণ, একটা আলাদা শব্দ ভান্ডার তৈরি করা উচিত। কিন্তু আবার পরিভাষার ক্ষেত্রে ব্যাপারটা সহজ নয়, ইত্যাদি, সেখানে আবার ভাষার ইয়ে লাগে। তো এই আর কি। আমি সরি প্রথমে শুনতে পারিনি কিছুটা, আর এখন কোনো প্রশ্ন না, আমি শুনতে শুনতে যে কনভারসেশন যেটা হয় সেটা প্রথমে আমি সাহেব যেটা বললে সেটা শুনে মনে হচ্ছে যে কিছু অভিজ্ঞতা, যেটা খানিকটা ম্যাডাম অভিজ্ঞতা শেয়ার করলেন, অরিত্র বলল, আমার যে ছাত্র তোমরা সবাই ছিল, আমরা যেমন বলি যে হ্যাঁ এবার একটু বিশ্রাম নিন বা রেস্ট নিন, মুর্শাদ আমাকে বলে এবার একটু আরাম করুন।
মুর্শিদের কাছে ওটা হচ্ছে খুব স্বাভাবিক শব্দ। এবার মুর্শিদ আমাকে একবার বলেছিল যে আমি যখন আপনাদের বাড়িতে যাই বা অন্য কোথাও যখন যাই, যদি জিজ্ঞেস করে কাকিমা যে কেমন আছে, ও কেমন আছে, মুখ দিয়ে বেরিয়ে যায় যে হ্যাঁ খালা ভালো আছে, ওটা বলতে গিয়ে আমাকে তখন খালা বা কি সেই শব্দটা চেঞ্জ করে বাংলাতে বলতে হবে। এবার ও বলেছিল যেটা একটা ভায়োলেন্স, অফকোর্স এটা ভায়োলেন্স, ওর ভেতর থেকে যেটা আসছে, যেটা ও বাড়িতে রোজ বলে, সেটাকে চেপে ওকে এই পরিমাণগুলো যে ভাষাটা বলা দরকার সেটা বলতে হচ্ছে। সত্যি খুব ভায়োলেন্স। আর একটা হলো রণজিৎ গুহ অনেকবার উঠে এসেছেন, আমার কথা বলার মধ্যে একটু সমস্যা আছে। জানি না এটা মালদায় আমার বাড়ি বলে কিনা, কারণ মালদায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম লোক, বিভিন্ন ভাষা আছে। শেরশাবাদিয়া অঞ্চলের লোকের একরকম, খোট্টা খোট্টা এরকম। এবার রণজিৎ গুহ নিয়ে যে প্রোগ্রাম আমাদের দুটো টক হলো, আমি নাম করছি না, একজন আমাকে কিছু প্রশ্ন করছিলেন, কথা হচ্ছিল, তিনি খুব বিদগ্ধ পণ্ডিত এবং খুব শ্রদ্ধান্বিতা। তো তিনি আমার কথা শুনতে শুনতে বলছিলেন যে আপনার কি বাংলা ভাষা মাতৃভাষা নয়? আপনার টোন শুনে মনে হচ্ছে। তো ধরো এটা আর একটা উদাহরণ যেটা বললাম, যে এখানে কোথায় যে প্রবলেমটা হচ্ছে যে একটা ওই স্ট্যান্ডার্ডাইজড আরবান সেন্ট্রিক একটা ভাষা, যে ভাষাটার দাপটটা এত ভয়ানক, যেটা ইংরেজি ভাষার ক্ষেত্রে দাপট, যেগুলো আন্টি আঙ্কল, আন্টিকে বলে দাও, তুমি শুনিয়ে দাও, রিসাইট করে দাও, সব আমরা বাচ্চাদেরকে সেটা শেখায়। এবার ধরো তুমি যেটা বলছো যে ইংরেজি, আমার মনে হয় ব্যাপারটা এইটাই যে ওটাকে আমরা খুব চাই, ওটার সমকক্ষ হবে ইংরেজিটা। ইংরেজি ভালো করে বললে আমাদের একটা ভ্যালু পাই বা অ্যাডেড একটা সারপ্লাস ভ্যালু পাই। ঠিক সেরকমভাবে বাংলা ক্ষেত্রে একই, যে কেন ওই সাঁওতালি যে তুমি উদাহরণটা দিলে, এটার কারণটা এটাই যে এইটার যে সারপ্লাস ভ্যালুটা, যেটা হয়তো আমার মনে হয় হয়তো কীভাবে দেখবে এটা জানি না, এটা একটা আমার মনে হচ্ছে। আর একটা হলো একটা ইউনিভার্সিটির ইন্টারভিউ দিতে গিয়ে, তিনি এখন আর নেই আমাদের মধ্যে, মানে আই অলসো হ্যাভ ভেরি বিগ রেসপেক্ট ফর হিম। তো আমাকে জিজ্ঞেস করছিলেন যে তখন আমি সিধু-কানু বিশ্ব ইউনিভার্সিটিতে পড়াই, একটা অন্য বিশ্ববিদ্যালয়ের ইন্টারভিউতে তিনি আমাকে প্রশ্নটা করছিলেন যে কী পড়াও পুরুলিয়াতে। আমি এটা ওটা বলতে বলতে বললাম যে স্মল ভয়েসেস অফ হিস্ট্রিটা পড়াই, যে ছোট প্রবন্ধটা। তিনি বললো এটা পড়াও? আমি বললাম আপনারা এটা পুরুলিয়ার ছেলেমেয়েরা বুঝতে পারে? এটা আমার কানে খুব বেঁধেছিল। আমি তখন ওনাকে বলেছিলাম যে পুরুলিয়ার ছেলেমেয়েরা তো বেশি বোঝার কথা। এবার ধরো এই যে ওনার উনি কিন্তু খুব প্রবাদ প্রতিম অধ্যাপক আমাদের এই বাংলা পরিষদ, এবং কয়েক জাস্টিফায়াবল, কিন্তু তার এই যে প্রশ্নটা, এটার থেকে বোঝা যায় যে এই যে একটা প্রিসাপোজিশন যে এই অঞ্চলের ওরা এটা পারবে না, বা ওরা কি সেটা পারবে, ওরা বুঝতে পারবে, এটা এই জিনিসগুলো মনে হয় পলিটিক্সগুলো, যেটা অর্থনৈতিক পলিটিক্সগুলোর প্রবলেম, যেটা আমাদের মধ্যে ইনবিল্ট আছে প্রত্যেকের মধ্যে, যে আমরা ধরে নিই যে এটা বোধহয় পারবে না। এবং কলকাতার ধরো, আবার নাম না করি, কলকাতার একটি বিশ্ববিদ্যালয় বা আরেকটি বিশ্ববিদ্যালয়, সেখানে আমি তো আমার ছাত্র অবস্থা আমার এলিয়েনেটেড ফিল করতাম, যে তারা যেভাবে কথা বলছে বা যে অ্যাটিটিউড বা বডি ল্যাঙ্গুয়েজ ইত্যাদি সবটা, সেটা তো একটা ভাষা। যে আমার ওটা না জানা, এই ব্যাপারটা আমি যে জানি না, এটা অনেক স্বাভাবিক। এটা খুব জটিল একটা জায়গা। আর একটা জায়গা যেটা অনেক, যেটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ, যেটা উঠে আসছে, যে লিবারেল এবং কতটা নেব, বা মৈত্রী যে প্রশ্নটা করলো যে নবজাগরণ, ব্রায়ান হ্যাচারের হিন্দুইজম বিফোর রিফর্ম, ওটা পড়তে পড়তে আমার এই ম্যাডামকে আমি গল্প করছিলাম, যেটা পড়তে পড়তে আমার, যদি ব্রায়ান এটা বলতে চাইছেন না, কিন্তু তুমি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কথা বললে, আমি খুব খোলাখুলি বলছি যে একটি বিশেষ রাজনৈতিক দল, তারা উগ্র ধর্মীয় রাজনীতিতে বিশ্বাস করে, আমরা প্রত্যেকে জানি আমি কাকে বলতে চাইছি বা কোন দলটিকে বলতে চাইছি, তাদের যে রাজনীতি এবং তাদের যে পন্থা, তার থেকে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ব্যাপারটা এসেছে। কিন্তু যদি খুব গভীরভাবে আমরা ভাবি, আমার মনে হয় ইয়াং জেনারেশন প্রত্যেকে এটা বুঝতে পারবে যে এই যে উত্থানটা, এটার পিছনে কিন্তু একটা লেফট না বলে একটা নাগরিক এলিটিজম ভীষণভাবে দায়ী, ভীষণভাবে দায়ী। হ্যাঁ, যে তাদের ওই ভাষাটা তাদের সার্কেলের ছেলেমেয়েরাই বোঝে, এবং তারাই বোঝে, তার বাইরে যে সাধারণ মানুষ, সে তার এই প্রশ্নটা আসে যে আপনার মাতৃভাষা কি বাংলা ভাষা নয়, তার থেকে সেই জায়গা থেকে এই প্রশ্নটা আসে। এবার হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি তাদের হবেই, কারণ হোয়াটসঅ্যাপে তাদের কাছে ওটার সার্কুলেশন হচ্ছে বেশি,
তারা পৌঁছে দিচ্ছে বেশি। আর এখানকার লোকেদের মনে হচ্ছে পুরুলিয়া ছেলেমেয়েরা ওটা বুঝছে, অথচ রণজিৎ গুহ তাদের কথা ভেবেই লিখছে সাপোর্ট পোস্টে। মানে এত বড় মাপের একজন অধ্যাপক এই পোস্টটা করতে পারেন, এটা থেকে পরিষ্কার বোঝা যায় যে কিভাবে আমাদের মেন্টালিটি তৈরি হয়। এবার লিবারেলের জায়গাটা তো আমাকে এটা খুব ভাবিয়েছে, যেটা তুমি বললে না যে আমি যে উত্তর পাচ্ছি না এটা কি হবে কি ব্যাপারটা। ধরো একদিকে আমরা বলছি যে সতীদাহ রদ করলেন বিদ্যাসাগর, রামমোহন এই রাইটস গুলো নিয়ে লড়াই করলেন, এবার এটা একটা লিবারেল স্পেস তৈরি করলেন, মৈত্রী প্রশ্নের সাথে কানেক্টেড লিবারেল স্পেস খুব ভালো কথা। আবার আমার যেটা মনে হচ্ছে যে এখন যখন লিবারেলিজমটাকে অ্যাটাক করা হচ্ছে কোথাও যেন এটা একটা জাস্ট একটা শব্দবন্ধ হিসেবে এবং সেরকম একটা ফ্যাশনেবল হয়ে দাঁড়িয়েছে। যখন একটি উগ্র ধর্মীয় রাজনৈতিক দল বলছে লেফট লিবারেল, তারা যখন এই শব্দটা বলে লেফটকে অ্যাটাক করছে, আবার আমরা যখন আবার রেনেসাঁ যারা একটা তাদেরকে যখন বলছি যে তারা লিবারেল, সেটা বলে অ্যাটাক করছি, কোথাও গিয়ে লিবারেল শব্দটা যে দুটো আলাদা কনটেক্সট, সেই কনটেক্সটটা কোথাও গিয়ে কোল্যাপস করছে বলে আমার মনে হচ্ছে। যে ধরো রামমোহনকে আমি কি বলবো, লিবারেল, হ্যাঁ, আবার কি বলে বিদ্যাসাগর লিবারেল, আবার যখন আমি বলছি লেফট লিবারেল, যে রাইট উইং ফোর্স থেকে যখন এই অ্যাটাকটা আসছে লেফট লিবারেল, তখন সাধারণ মানুষ কিন্তু কনফিউজ হতে পারে যে তাহলে বিদ্যাসাগর তো ভালো কাজ করেছিলেন মেয়েদের শিক্ষার জন্য, কিন্তু লিবারেল, আমাদের তো উদার পন্থা হতে হবে। আবার এই যে কালচারাল স্পেসিফিকেশন, যে ধরো এটা বলা হচ্ছে যে আমাদের দেশে আমাদের জলবায়ু আমাদের কালচার এটা ঠিক ফিট করে না, সেখানে যদি আমি বলি যে এই পুরো রাজনৈতিক দল যখন বলছে যে 14 ফেব্রুয়ারি হচ্ছে এই ডে, কি বলে কি যে ভ্যালেন্টাইন্স ডে, এটা আমাদের এখানে মিট করে না, এই সেনা ওই সেনা তারা গিয়ে ওই কাপলদেরকে মারধর করে বের করে দিচ্ছে। হ্যাঁ, তো এইখানেও কিন্তু একটা কালচারাল ইউনিকনেস বা কালচারাল স্পেসিফিকেশনের রাজনীতিটারও একটা সমস্যা আছে কোথাও গিয়ে, যে রাইট উইং যেখান থেকে অ্যাটাক করছে, আবার ধরো লেফট যেখান থেকে বলছে যে কালচারালি ইউনিক এবং যে কারণে এটা ঠিক কালচারালি ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, কোথাও কি আমার মনে হচ্ছে যে এখানে একটা কনভার্জিং পয়েন্টে আসছে, যেটা নিয়ে একটু বোধহয় আমাদের ভাবা দরকার। সাধারণ মানুষ কনফিউজ হতে পারে, কারণ এই লিবারেল শব্দটা খুব ফ্রিলি ব্যবহার হচ্ছে উইদাউট দ্য কাইন্ড অফ প্রবলেম্যাটাইজেশন দ্যাট ইজ রিকোয়ার্ড। এটা না হলে কিন্তু মানে এটাকে ডিফারেন্সিয়েট করা দরকার, সেটা কিন্তু হচ্ছে না। আর এখানে আরো যে আলোচনাটা আসছে, যে ধরো একটা প্রশ্ন উঠলো যে এটাকে কি আমরা লৌকিক নবজাগরণ বলবো কিনা, বা মানে রুরাল নবজাগরণ বলবো কিনা। একটা শব্দ হয়তো হতে পারে, জানি না সেটাও ঠিক হবে কিনা, যে ভার্নাকুলার এটা হতে পারে কিনা বেটার। এবং আমার মনে হয় নবজাগরণের যে প্রশ্নগুলো উঠছে, যেটা কৃষ্ণচন্দ্রী বললো যে আরাকান রাজসভা সাহিত্য বা মুসলমানি সাহিত্য, আহমদ শরীফের কথা বারবার উঠে আসছে। ধরো একটা সেশন রেখেছিলাম আমরা ইউএসএ কনফারেন্সে, বা সহজিয়া ক্রিটিক্যাল থিওরি, এই টার্মটা ব্যবহার করেছিলাম বলার সময়। হ্যাঁ, এই সহজিয়া ক্রিটিক্যাল থিওরি এটা খুব কঠিন কাজ, তাহলে তো দেখা যাবে যে প্রত্যেক সময় কিছু না কিছু রিফর্ম সবসময় ডাইরেক্টিভ হয়ে গেছে। মানে আরাকান রাজসভায় যখন এরা এরকম মাপে লিখছে, আলাউল যখন এরকম লিখছে, বা আরেকজনের কি নাম, দৌলত কাজী যখন লিখছেন, উল্টো দিকে বাকিরা তো সেরকম লিখছে না, তাহলে একটা স্পেসে ওটা ওই স্পেসটা ওপেন হচ্ছে, আবার অন্যদিকে হচ্ছে না। আবার বাংলা ওদেরকে বলছিল যে বাংলা সাহিত্যের ইতিহাস যদি দেখি, ময়মনসিংহ গীতিকা বা অন্য কোনো জাস্ট একটা ছোট্ট চ্যাপ্টার, সেখানে বলছে যেটা হচ্ছে কি সাহিত্য, হ্যাঁ লৌকিক সাহিত্য, আর বাকিটা হচ্ছে বাংলা সাহিত্য। হ্যাঁ, এই জটিলতাগুলো থেকেই মনে হয় ব্যাপারটা তুলেছে। এবং আমার মনে হয় এটা সব, ধরো নজরুলের ক্ষেত্রে যদি বলি, নজরুল তো হুজুরে বলছে চড়া গলা খুব, হুজুরে বসে বলছে হইচয়ে খুব চড়া গলা খুব, তাহলে রবীন্দ্রনাথ তাহলে পরিশীলিত করে। এই প্রবলেমটা আমার মনে হয় বরাবর থেকেছে, যে এটা মানে থ্রু আউট। আমি এখানে মানে তোমার সঙ্গে একদম একমত। আমি একটা জিনিস যোগ করবো, মানে ওই ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে, যে একটা কথা না মাঝে মাঝে খুব শুনি, মানে এটা আর কি মানে বাঙালির নিজেকে পিচ্চাপড়ানোর মতো। আমি সরাসরি টার্ম নিয়ে বলছি, যে বিজেপি কখনো বাংলায় জিততে পারবে না। এটা ওই 2021 সালে যাওয়ার পরে শুনলাম যে না, ওরা জিততে পারবে না।
আমি ধরো 15 বছর দেশ ছাড়া এখন আসি মাঝে মাঝে, আমার মনে হয় যে ঠিক উল্টো, যে বিজেপি জিতে গেছে, বিজেপি জিতে গেছে, মানে ক্ষমতায় এখন মানে বামফ্রন্ট সরকারও থাকতে পারে, মানে কিছু যায় আসে না। কারণ মানে জিতটাকে যদি আপনি এখন মানে ভোটের নিরিখে দেখেন কি কটা সিট পেল, তাহলে কথাটা সত্যি। কিন্তু মানে সাংস্কৃতিক যে পরিবর্তন যেটা দেখি মানে পশ্চিমবাংলায়, বিশেষ করে কলকাতা শহরে, মানে আমার এটা মনে হয় যেটা এখানে তো ওই মানে যেটা আরএসএস এর কোর এজেন্ডা, হিন্দুস্তান, এটার জিত হয়ে গেছে। তো এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে এই জিতটা কিভাবে হলো, যেটা আমরা মানে কেউ তথাকথিত ভাবে মানে কি বলবো, হ্যাঁ, যারা নিজেদেরকে প্রগতিশীল বলে আসলাম, ভাষা ইত্যাদি ইতিহাস এই সমস্ত নিয়ে চর্চা করলাম, তাহলে এটা কি হলো? আর তখন এই প্রশ্নটা মনে আসে যে তুমি তখন যেটা বললে যে এই যে মানে আমাদের যে মানে গৌরবের যে ইতিহাস বা যে সমস্ত গৌরবান্বিত শিক্ষা প্রতিষ্ঠান, হ্যাঁ, যে কোথাও না কোথাও এখানে একটা ফাঁক ছিল, বড় না অবশ্যই মানে বড় রকমের ফাঁক ছিল, যেটা নিয়ে এই হয়তো ব্যক্তিগত আলাপচারিতা এর বাইরে খুব একটা মানে লিখিত কাজ খুব একটা হয়নি। এই আমার এই অভিজ্ঞতা, আমার তো অভিজ্ঞতা, যেটা ব্যক্তিগত মানে আলাপচারিতা অভিজ্ঞতা এই পরিসরের মধ্যে থেকেছে, কিন্তু এইটা না লেখা উচিত। আমি লিখেছি একটা পাঠাবো। আচ্ছা, হ্যাঁ, ধরো আমার এক খুব ঘনিষ্ঠ একজন মানে পরিচিত একজন ইয়ে দিল্লির, তো উনি বলছেন যে আচ্ছা তোমাদের এখানে এই যে শুনি এত যে বাঙালিরা লেফটিস্ট তো এত তাহলে এরা বাড়ছে কি করে? তাহলে দেখো এটা তো মানে একটা কিছু সহজ ব্যাখ্যা হয় যে রাজনৈতিক জোট সেটা, কিন্তু মানে গভীরের ব্যাখ্যাটা হচ্ছে এইটা যে আমাদের মানে বামপন্থায় বা যে কোনো রকম পন্থায় একটা পুরো ফাঁক ছিল, এবং তার একটা জিনিস মানে যেটা আমার ওই তুমি এই যে লেখাটা করেছো ফুকো নিয়ে, ওটাতে পড়ে একটা জিনিস মনে হচ্ছিল যে দেখো আমাদের একটা ঐতিহাসিক সমস্যা যে মানে আমরা একটা তত্ত্বকে নিয়ে এসেছি, সেটা মার্কস হোক বা হাইডেগার হোক বা ফুকো হোক বা সাবঅর্ডিনেট স্টাডিজের ক্ষেত্রে যেমন ডেরিডা ব্যবহার করছে, কিন্তু ওই ক্যাননটাকে নিয়ে আমাদেরকে বুঝতে হয়েছে একটা মানে একদম সম্পূর্ণ অন্যরকম বলবো না, বাট কিছুটা পার্থক্যযুক্ত একটা বাস্তবতার সঙ্গে আমাদের তথ্যকে খাপ খাওয়াতে হচ্ছে। আর কিছু জায়গায় খাপ খেয়ে কিছু জায়গায় হয়তো খাই, এবং সেই খাপ না খাওয়াটার ফলে একটা আমরা যে খাপটা যে খাই তার একটা কারণ হচ্ছে যিনি এটাকে অ্যাপ্লাই করছেন ডিলিং ফ্রম দ্য গ্রাউন্ড, এটা একটা কারণ হতে পারে। যদি গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে তাহলে তো উনি বুঝবেন যে কোন জায়গাটায় হচ্ছে না, ওটাকে একাডেমিক্যালি ব্যবহার করছেন, কিন্তু একাডেমিক্সটা এতটাই আনগ্রাউন্ডেড হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে, না হলে এই কথাটা হচ্ছে কি করে যেটাও বুঝবে না, মানে এটা ধরে নিয়ে সুন্দরভাবে কাটিয়ে দিচ্ছে সবাই পুরো তাদের একাডেমিক কেরিয়ারটা, ওখানে বুঝতে পারবে ওরা ঠিক জানেন, ওরা ঠিক পারেন, তাতে কোনো মাথা ব্যথা নেই, মানে ওনার যে মানে অসাধারণ একাডেমিক কেরিয়ার তাতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ।